দিনের পর দিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের কারণে নির্বাচন থেমে থাকার সুযোগ নেই। আগামী ডিসেম্বরের আগে শেষ হবে গণহত্যার বিচার, জানালেন আসিফ নজরুল। ওবায়দুল কাদেরের পালানোর বিষয়ে জানতে চাওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এবং পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা, নৌপথে মালামাল পরিবহন শুরু। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না, তিনি এই কথাও বলেছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, যা তা শরীফুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারকে দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যায় না। সংস্কার করেন, কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে, যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা যে জনগণ তার পেছনে থাকে। সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে, এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করেছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে, অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে ডিআরইউতে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সরকারের ব্যর্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। আজকে আমরা সর্বখানে ব্যর্থ হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায় তাদের দ্রুত সচিবালয় থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলের ঐক্য বিনষ্ট হয়নি, কিছু মত পার্থক্য হয়েছে, যা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজনে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয়। যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে।
আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। এদিকে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আগামী 2025 বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবে। যারা প্রকৃত দোষী তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা সেদিকে নজর দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। জানান, বিগত সরকারের আমলে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে সবকিছু জিম্মি থাকায় ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি ব্যবসায়ীদের। তা না হলে ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি হবে বলেও জানান ব্যবসায়ীরা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত সরকার আমলে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হয়রানি, আর্থিক ক্ষয়ক্ষতি সহ ব্যবসায়ীদের উপর নির্মম প্রহসন চালানো হয়েছে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে। অপরাধ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা। স্ক্রুটিনি করা হয়েছে এমনভাবে যে জাতীয়তাবাদী দলের অথবা অন্য দলের, আওয়ামী লীগ না হয়ে অন্য কেউ আছে কিনা এগুলি চিন্তা করে তারা স্ক্রুটিনি করেছে এবং সেটাতে কোনো রকমের নিয়ম নীতি ছিল না। নিয়ম নীতির বাইরে গিয়ে তারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষক তাদেরকেই এই ব্যবসা বাণিজ্যগুলো দেওয়া হয়েছে। জেল জুলুম খেটে আমরা প্রত্যেকটি নেতা কর্মী নিঃস্ব হয়ে গেছি। আমি নিজেও জেল কেটেছি। আমাদের নামে অসংখ্য মামলা দিয়েছে, আমাদের নেতাকর্মীদের নামে অসংখ্য 600, 100, 200, 300 মামলা দিয়েছে। এরপরও দলের ক্রান্তিলগ্নে যখনই প্রয়োজন হয়েছে দলের জন্য পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন যাতে করে দেশের মানুষ তাদের স্বাধীনতা ফিরে পায়। কিন্তু সেই স্বপ্ন প্রতিনিয়ত ধোঁয়াশায় পরিণত হচ্ছে বলে জানান বিএনপির দুঃসময়ে পাশে থাকাই ব্যবসায়ীরা। বর্তমান যে সরকার আসছে তার একটা কমিটমেন্ট নিয়ে, সেটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার আমি মনে করি তারা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে একটা নির্বাচন দিয়ে দেব। নির্বাচন না দিলে দেখেন আশেপাশের লোক আমাদের সাথে কীভাবে হাস্য করতেছে, বাংলাদেশ নিয়ে হাস্য করতেছে। যেভাবে এখন দেশ চালাচ্ছেন তাতে করে আমাদের যারা আমরা রাজনীতিতেও আছি আবার ব্যবসাতেও আছি তাদের জন্য আমরা বুঝতে পারি যে ব্যবসায়িক অঙ্গনগুলির কি অবস্থা। একটি টেন্ডারও এখন পর্যন্ত আপনার হচ্ছে না, দেশের মানি সার্কুলেশন নাই, এমনি তো টাকা পাচার হয়ে শেষ হয়ে গেছে। তার মধ্যে মানি সার্কুলেশন না থাকাতে আপনার প্রত্যেকটি মানুষের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও নির্বাচনী রোডম্যাপ সামনে না থাকায় ব্যবসা বাণিজ্যে আরও সংকট তৈরি হচ্ছে বলে জানান তারা। এই সরকার যতদিন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত সমস্যা বেড়েই চলবে এবং এই বাড়াটা বন্ধ করার একটা মাত্রই উপায় যে যত দ্রুত সম্ভব বেসিক সংস্কারগুলি করে আমাদের একটি নির্বাচন দেওয়া। বর্তমান সরকারকে অতি জরুরি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষ তাদের আকাঙ্ক্ষা, তাদের যে 18 বছরের আশা সেটা প্রতিফলন হবে। চলমান নানা সংকট মোকাবেলায় একই সাথে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে, সেই সাথে অর্থনীতির চাকা সচল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানান বিএনপির ব্যবসায়ী নেতারা। এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা মার্চের মধ্যে এটাকে আপডেট করতে পারি এবং আপডেট করলে আর কি সংস্কার থাকে। যে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে জাহাজের 7 খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার রাত 9:30টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া। তিনি বলেন, 7 খুনের ঘটনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হবে। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় শ্রমিকদের ধর্মঘট। শনিবারও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল।
এতে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আলবাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে 2 জন মারা যান। নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত তৃতীয় শ্রেণীর 18তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বোর্ডটির ফলাফল প্রকাশ করা হয়। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২,২৩০ জন। পাশের হার ছিল 85.25%। পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এবং ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সভাপতি মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, দেশব্যাপী তরুণ আলেমদের কাছে অনুরোধ করছি প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় নুরানি মাদ্রাসা, নুরানি স্কুল, নুরানি মক্তব এবং ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করার জন্য। আমাদের প্রতিটি সন্তানের কাছে দ্বীন শেখাকে সহজ থেকে সহজতর করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন সহ আরও অনেকে। পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং প্রথম পুনর্মিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, প্রথম পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুল মান্নান এবং সদস্য সচিব রেজাউল করিম বাবলা সহ উদযাপন পরিষদের সদস্যরা। বাগেরহাটের মোল্লাহাটে অবৈধভাবে দোকান ঘর জবরদখল চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাংনী বাজারে ভুক্তভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দোকানের বৈধ দখলীয় মালিক দাবিতে গাংনী গ্রামের মৃত আবুল হোসেনের শেখ শেখ মতিন বলেন, গাংনী হাটের একখণ্ড জমি সরকারের থেকে বন্দোবস্ত নিয়ে 6টি দোকানঘর নির্মাণ করা হয়, কিন্তু তার চাচা কবির শেখ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ির চালক হওয়ায় ক্ষমতার দাপটে ওই দোকান থেকে বেদখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ হয়রানি হতে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এই পরিবারটি। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার পাশে মানববন্ধন করেছেন স্থানীয়রা। প্রতিবাদ কর্মসূচিতে থানা ও পুলিশের সামনে সেঙ্গারচর পৌরসভা বিএনপির 4 নং ওয়ার্ডের সভাপতি হান্নান লস্কর এবং তার ভাই মান্নান লস্কর সহ প্রায় 40-50 জন সন্ত্রাসী বাহিনী হামলা করে। এ সময় হামলায় আহত হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি AM মনিক, মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি ইমাদ সহ অনেকে। গাজীপুরের কাপাসিয়ায় মফিজ উদ্দিনের 14তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঘাগটিয়া ইউনিয়নের সুতিরকান্দা গ্রামে নিজ বাড়িতে কোরআন খতম, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ সহ 2 দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের পুত্র কবির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। এছাড়াও ওয়ার্ড বিএনপির সভাপতি কফিল উদ্দিন শুক্কুর, মেম্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় কবির হোসেন তার বাবার জান্নাত নসিবের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ছাত্রা হাইস্কুল মাঠে আয়োজন করা হয়। সমাবেশে ২ নং চন্দননগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আজাদ আলীর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা। সাভার ও গাজীপুর জেলার বডি বিল্ডার্স ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা হয়েছে। এতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো বডি বিল্ডার্স ব্যবসায়ী। সভায় আলোচ্য বিষয় ছিল প্রতিষ্ঠানের উপর ৫% ভ্যাট বহাল রাখা এবং ব্যবসায়িক নানাবিধ বিষয় ভিত্তি। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠন জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন জানিয়েছেন। বডি বিল্ডার্স মালিকদের যৌথ উদ্যোগে টেক নগরপাড়া এলাকায় সভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইলস বডি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুকসেদ আলী। ময়মনসিংহের ছিন্নমূল এবং অসহায় শীতার্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সমাজসেবক এবং পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভালুকা ফাজিল মাদ্রাসা মাঠে ওই কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য আতাউর রহমান, আবুল বাশার, অধ্যাপক হাসান আলী, সাবেক কমিশনার সাইদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মোহাম্মদ GM সুমন মুন্সি, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ আরও অনেকে। দর্শক, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শীতের প্রভাবের আরও খবর জানিয়েছেন সহকর্মী মকসুদ আল মামুন। দাঁড়িয়ে আছি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায়। এখানে শীতের তীব্রতার ভালোই প্রভাব ফেলেছে। আমি স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে দেখেছি শীতের তীব্রতার মতোই তীব্রতা হচ্ছে শীতজনিত রোগ এবং দিন দিন বেড়ে চলেছে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। এখানে বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের এবং তৃণমূল মানুষজন। সেই সাথে বিপাকে পড়েছেন ধানের বীজ এবং মাঠ ফসল নিয়ে কৃষকরা। কিন্তু কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা, যে এই শীতে কোনো প্রভাবই পড়বে না বীজ তোলার ক্ষেত্রে বা মাঠ ফসলের ক্ষেত্রে। সুন্দরগঞ্জ তথা গাইবান্ধা জেলা দরিদ্র একটি জেলা হওয়ায় এখানকার মানুষজন শীত কাপড় বা গরম কাপড়ের অভাবে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে শীত বস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে তা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উক্ত শীতের প্রকোপ মোকাবেলায় যে সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা। শীত নিয়ে কিন্তু এই ছিল গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ বেশ পুরনো। তবে দূতাবাসগুলোতে যেসব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দিতে অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বিকেলে প্রবাসী ভবনে জুলাই এবং আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে 188 জনকে 50,000 করে চেক তুলে দেন। তবে এই তালিকার বাইরে যারা তালিকায় নাম তুলতে পারেনি তাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী। এছাড়াও মিরসরাই উপজেলা মহিলা দলের সভানেত্রী জোবায়দা শিরিন, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন স্বপ্না, সহসভাপতি ফৌজিয়া নাসরিন, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে এই প্রথম যাত্রা শুরু করেছে ফটিকছড়ি মডেল ইংলিশ মিডিয়াম স্কুল। বিবিরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন ডক্টর দিদার বিল্ডিংয়ের স্কুলের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন ইকবালের সভাপতিত্বে এবং ডিরেক্টর মাস্টার কবির আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। চট্টগ্রামের ফটিকছড়িতে পাইনদং ইউনিয়নের মোহাম্মদিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার প্রদর্শনী, রেজাল্ট পুরস্কার বিতরণী এবং বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উত্তর জেলার সাধারণ সম্পাদক লায়ন মাসুদুল আলম চৌধুরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। আয়শা স্কয়ারে অনুষ্ঠিত ফটিকছড়ি ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথম নিলামে ১৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন সিনিয়র শিক্ষার্থীরা অভিমত ব্যক্ত করেন। নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেল। এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন, অ্যাসোসিয়েশন সেক্রেটারি মামুনুল হক সহ ২ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। দিনের পর দিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের কারণে নির্বাচন থেমে থাকার সুযোগ নেই। আগামী ডিসেম্বরের আগে শেষ হবে গণহত্যার বিচার, জানালেন আসিফ নজরুল। ওবায়দুল কাদেরের পালানোর বিষয়ে জানতে চাওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এবং পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা, নৌপথে মালামাল পরিবহন শুরু। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।